হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি আমরা নিচ্ছি, কারণ সোর্সেসের মাধ্যমে জানতে পারা গেছে যে পরীক্ষা সম্ভবত ভোটের ঠিক পরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ বা অগস্ট নাগাদ হয়ে যেতে পারে। এবং আরও একটা জিনিস, সেটা হলো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার আগেই হয়তো এই পরীক্ষাটা হবে। যদিও এটা অফিসিয়াল কথা নয়, কিন্তু এরকম একটু শোনা যাচ্ছে চারদিকে, তো হতেও পারে। আমরা মোটামুটি একটা প্রস্তুতি শুরু করেছি, যেহেতু সেটাকেই কন্টিনিউ করার চেষ্টা করি। আর আজকে থেকে আমরা টপ 30 এমসিকিউ ফর পিএসসি ক্লার্কশিপ করব প্র্যাকটিস উইথ ডিটেলড এক্সপ্লেনেশন। এছাড়া এর আগেও আমরা পিওয়াইকিউগুলো সলভ করেছি এবং ডিটেলড ক্লাসও শুরু হয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলো দেখে নেবেন। কেমন? দেখে নিচ্ছি আজকের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, নিচের দেশগুলোর মধ্যে কোনটি ট্যাক্স হেভেন দেশ হিসেবে বিবেচিত? কেম্যান দ্বীপপুঞ্জ, ব্রিটিশ ভার্জিন দ্বীপ, আন্দোরা, উপরের সবকটা। ট্যাক্স হেভেন দেশ উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটা। ট্যাক্স হেভেন দেশ কাকে বলা হয়? না, ট্যাক্স হেভেন দেশ হচ্ছে সেই দেশগুলো যাতে এফেক্টিভ রেটস অফ ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্সের হার খুব লো থাকে, খুব কম থাকে। আর এরকম কিছু দেশের উদাহরণ হবে পানামা, আন্দোরা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কেম্যান আইল্যান্ড এবং অবশ্যই সুইজারল্যান্ড। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। নিচের মধ্যে কে নীলদর্পণ নাটকের রচয়িতা? শরৎচন্দ্র, হরিশচন্দ্র মুখার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না দীনবন্ধু মিত্র? খুব সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি, দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন এবং কত সাল নাগাদ লিখেছিলেন? 1860 নাগাদ। আর প্রথম এই নাটকটা পাবলিশ হয় কিন্তু ঢাকা শহর থেকে। কেমন? পরের প্রশ্ন, একটি বিল লোকসভায় অর্থ বিল বা মানি বিল হিসেবে প্রত্যয়িত হয় কার দ্বারা? অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, না স্পিকার? উত্তর হবে অপশন ডি, স্পিকার। কোনো একটা বিল মানি বিল কি মানি বিল না, সেটার লাস্ট ডিসিশনটা কিন্তু স্পিকারেরই থাকে, মানে লোকসভার স্পিকারেরই থাকে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, গো ব্যাক টু দ্য বেদাস এই স্লোগানটা কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ, না বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত? আমরা জানি এটার উত্তরের আগেও আমরা অনেকবার এই প্রশ্নটা করেছি। উত্তর হয়ে যাবে অপশন বি, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী এই গো ব্যাক টু দ্য বেদাস এই শ্লোকটা দিয়েছিলেন, প্লাস স্বরাজের সময় 1876 সালে ইনি ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই স্লোগানটাও কিন্তু দিয়েছিলেন। কেমন? নেক্সট কোয়েশ্চেন, একটি নদী এবং তার উপনদীর নিচের কোন জোড়া সঠিকভাবে মিলছে না? এখানে কয়েকটা নদীর নাম আর তার উপনদী বা ট্রিবিউটারির নামও দেওয়া আছে। কোন জোড়াটা এখানে সঠিক না, কোন পেয়ারটা এখানে কারেক্ট না? গোদাবরী ওয়াইনগঙ্গা, কাবেরী ভবানী, নর্মদা অমরাবতী, কৃষ্ণা ভীম? উত্তর হয়ে যাবে নর্মদা অমরাবতী। এটা সঠিক নয়। কেমন? কারণ অমরাবতী কিন্তু নর্মদা ট্রিবিউটারি না, অমরাবতী হলো দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ কাবেরী রিভার। কেমন? কাবেরীর সব থেকে বড় উপনদীর নাম হলো অমরাবতী। আর তামিলনাড়ুর তিরুপুর আর কারুর এই দুটো জেলা দিয়ে অতিবাহিত হয় অমরাবতী নদী। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 110, আর্টিকেল 112, আর্টিকেল 115, না আর্টিকেল 86? উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 112। এই আর্টিকেল 112তেই সেন্ট্রাল বাজেটকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবেও মেনশন করা হয়েছে। আর সেন্ট্রাল বাজেটটা কে পেশ করেন? না ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। আর কবে করা হয়? না ফেব্রুয়ারির ফার্স্ট ডে, প্রথম দিন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে করা হয়। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। হারিকেনের ক্ষয়ক্ষতি পরিমাপ করতে নিচের কোন স্কেল ব্যবহার করা হয়? স্যাফির সিম্পসন স্কেল, মার্কারি স্কেল, ফুজিতা স্কেল, না রিক্টার স্কেল? হারিকেনের ক্ষয়ক্ষতি পরিমাপ কোন যন্ত্র করতে পারে, কোন স্কেল? উত্তর হয়ে যাবে অপশন এ, স্যাফির সিম্পসন স্কেল। নেক্সট প্রশ্ন, ডিকি বার্ড প্ল্যান ড্যাশ নামেও পরিচিত? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্রিপস প্ল্যান, ওয়েভেল প্ল্যান, না মাউন্ট ব্যাটেন প্ল্যান? উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, মাউন্ট ব্যাটেন প্ল্যান।
এই মাউন্টব্যাটেন প্ল্যানটাকে কিন্তু ডিকি বার্ড প্ল্যান হিসেবেও বলা হয়। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন যখন ছিলেন তখন এই প্ল্যানটা তিনি করেছিলেন ফর দ্য স্পিডি ট্রান্সফার অফ পাওয়ার্স ফ্রম ব্রিটিশার্স টু ইন্ডিয়ান লিডার্স, অর্থাৎ খুব তাড়াতাড়ি যাতে ব্রিটিশারদের কাছ থেকে ইন্ডিয়ান লিডারদের কাছে পাওয়ারগুলো ট্রান্সফার হয়ে যায় স্পিডিভাবে, সেই জন্য ইনি মাউন্টব্যাটেন এই প্ল্যানটা এনেছিলেন, যেটাকে ডিকি বার্ড প্ল্যানও বলা হয়। এবং এটার আরও একটা নাম আছে, সেটা হলো প্ল্যান বলকান। কেমন? এই প্ল্যান বলকান এই নামটা কে দিয়েছিলেন? না, নেহেরু, জওয়াহরলাল নেহেরু এই নামটা দিয়েছিলেন। তাহলে এই মাউন্টব্যাটেন প্ল্যানের কিন্তু 3টে নাম হলো, ডিকি বার্ড প্ল্যান, প্ল্যান বলকান, আর অবশ্যই লর্ড মাউন্টব্যাটেনের দ্বারা যেহেতু এটা হয়েছে সেই জন্য মাউন্টব্যাটেন প্ল্যান। কেমন? পরের প্রশ্ন, প্রদত্ত সংশোধনীর মধ্যে কোনটির অধীনে শিক্ষাকে মৌলিক অধিকার অর রাইট টু এডুকেশন করা হয়েছিল? কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে, অর্থাৎ কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইট করা হয়েছিল? এটাও খুব সহজ প্রশ্ন, এর আগে বেশ কয়েকবার আমরা প্র্যাকটিস সেটগুলোয় করেছি। উত্তর হয়ে যাবে অপশন সি, 2002 সালের 86তম সংশোধনের মাধ্যমে, অর্থাৎ 86th অ্যামেন্ডমেন্ট অফ 2002 এর মাধ্যমে রাইট টু এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইট করা হয়েছিল। কেমন? আর কোন আর্টিকেলে এটা আছে? আর্টিকেল 21A। দেখে নিচ্ছি পরের প্রশ্ন, নিচের কোন বইটি কালিদাসের লেখা নয়? মেঘদূতম, কুমারসম্ভবম, উত্তর রামচরিতম, না ঋতুসংহারম? উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন সি, উত্তর রামচরিতম। এটা কালিদাসের লেখা না, এটা ভবাভূতির লেখা, তাই তো? এটা একটা নাটক, ভবাভূতির লেখা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলার বা সেডিমেন্টারি রকের বৈশিষ্ট্য? লাইনেশন, ব্যান্ড, ফোলিয়েশন, না লিথিফিকেশন? সেডিমেন্টারি রকের ক্যারেক্টারিস্টিক্স বা পাললিক শিলার বৈশিষ্ট্য কি হবে? না, উত্তর হয়ে যাবে অপশন ডি, লিথিফিকেশন। লিথিফিকেশন কি? আলগা পলিকে পাথরে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে লিথিফিকেশন। আর এই সেডিমেন্টারি রকে পলি জমে লিথিফিকেশন হয়। পরের প্রশ্ন, নিচের কোন দেশটি 2024 সালের আইসিসি পুরুষদের T20 বিশ্বকাপের আয়োজক হবে? উত্তর হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। রেন ফরেস্টে কোন ধরনের চাষাবাদ করা হয়? ড্রাই ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং, টেরেস ফার্মিং, না স্ল্যাশ অ্যান্ড বার্ন? রেন ফরেস্টে কোন ধরনের চাষাবাদ হয়? উত্তর হয়ে যাবে অপশন ডি, স্ল্যাশ অ্যান্ড বার্ন। স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিকটা কী টেকনিক? না, জঙ্গলের মধ্যে কোনো ছোট একটা এলাকা, ছোট একটা অংশ, সেটার যে গাছপালা আছে সেগুলোকে কেটে জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং ফাঁকা করা হয় জায়গাটাকে, যাতে চাষাবাদটা করা যায়। এবং যতদিন না পর্যন্ত সেই জায়গাটাতে মাটির অপুষ্টি আসছে ততদিন ওখানে চাষ করে যাওয়া হয়। কেমন? যেই মাটি মানে ইনফার্টাইল হওয়া শুরু করে দেয় তখন ওই জায়গা থেকে আবার সরে গিয়ে আবার একটা নতুন জায়গায় ওই একইভাবে গাছ কেটে জায়গাটাকে পুড়িয়ে চাষাবাদ করা হয়। তো এটা খুব দীর্ঘ সময় ধরে অবশ্যই করা উচিত না, কারণ ডিফরেস্টেশনের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় এরকম করে, যদি কন্টিনিউয়াসলি এরকম গাছ কাটতে থাকা হয় ফরেস্ট থেকে। আর এই স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথডের জন্য কিন্তু মাটির যে উর্বরতা, স্বাভাবিক যে উর্বরতা হয়, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় অনেক। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন, কে ভারতে রেপো রেট নির্ধারণ করে? ভারত সরকার, অর্থ মন্ত্রণালয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক, না কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, সরকারি বাজেটের নিচের কোন কাজটি আয় বন্টনের সঙ্গে যুক্ত? ডিস্ট্রিবিউশন অফ ইনকামের সাথে কোনটি যুক্ত? অ্যালোকেশন ফাংশন, রিডিস্ট্রিবিউশন ফাংশন? দুটো অপশন দেওয়া আছে, এবার শুধুমাত্র এক বা দুই, কোনোটাই না, এক বা দুই উভয়ই, নাকি শুধুমাত্র দুই? আমরা জানি আজকাল বেশ কিছু পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসছে। উত্তর হয়ে যাবে অপশন ডি, শুধুমাত্র দুটি, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন ফাংশনটা হয়ে যাচ্ছে আমার উত্তর। আয়ের বৈষম্যটা কমানোর জন্য
আর সম্পদের আরও মানে যাতে ন্যায়সঙ্গত বন্টনটা প্রচার হয়, আর এই ন্যায়সঙ্গত বন্টনের মাধ্যমে ধনী ব্যক্তি বা গোষ্ঠী থেকে আয় যাতে হস্তান্তর হয়, মানে অর্থাৎ ডিস্ট্রিবিউটেড হয় ইনকামটা, এই জন্যই সরকারি বাজেটের এই পার্টিকুলার যে ফাংশনটা ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা এই রিডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে করা হয়। অন্যদিকে বরাদ্দকরণ বা অ্যালোকেশন ফাংশন যেটা, সেটা কি ক্ষেত্রে কাজে লাগে না, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, এইসব অবকাঠামো বা প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স, এইসবের ক্ষেত্রে কিন্তু এই অ্যালোকেশন ফাংশনটা ব্যবহৃত হয়। সবুজ শৈবাল বা গ্রিন অ্যালগি সম্পর্কে সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন। গ্রিন অ্যালগি সম্পর্কে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তো কোন স্টেটমেন্টটি সঠিক সেটা আমাদের বলতে হবে। সবুজ শ্যাওলাগুলির সাধারণত একটি নরম কোষ প্রাচীর থাকে যা পেকটোজের ভিতরের স্তর দিয়ে তৈরি। স্টেটমেন্ট 2, সবুজ শ্যাওলাগুলিতে সাধারণত প্রোটিনের ভিতরের স্তর এবং ফাইবারের একটি বাইরের স্তর দিয়ে তৈরি একটি শক্ত কোষ প্রাচীর থাকে। 3 নম্বর স্টেটমেন্ট, সবুজ শ্যাওলাগুলিতে সাধারণত সেলুলোজের একটি অভ্যন্তরীণ স্তর এবং পেকটোজের একটি বাইরের স্তর দিয়ে তৈরি একটি শক্ত কোষ প্রাচীর থাকে। সবুজ শ্যাওলাগুলিতে সাধারণত চর্বির অভ্যন্তরীণ স্তর এবং প্রোটিনের বাইরের স্তর দিয়ে তৈরি একটি শক্ত কোষ প্রাচীর থাকে। কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সবুজ শ্যাওলা বা গ্রিন অ্যালগিতে কিন্তু সাধারণত সেলুলোজের একটি অভ্যন্তরীণ স্তর এবং পেকটোজ দ্বারা বাইরের একটি স্তর থাকে, দিয়ে মানে এই দুটো দিয়ে তৈরি থাকে আমার কোষ প্রাচীরটা, অর্থাৎ সেল ওয়াল, তাই তো? এই পেকটোজ আর সেলুলোজের এই কম্বিনেশনটার কারণে খুব শক্ত একটা সেল ওয়াল তৈরি হয়। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন। ধন্দ কেশব কার্ভে বা ডি.কে. কার্ভে ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় যিনি ড্যাশ এর কারণকে রদ করেছিলেন। আচ্ছা, কি কারণ তিনি রদ করেছিলেন? বাল্যবিবাহের অনুমতি দেওয়া, বিধবা পুনর্বিবাহ নিষিদ্ধ করা, বর্ণের নিয়মকে শক্তিশালী করা, না নারী শিক্ষার প্রসার? আচ্ছা, উত্তরটা মানে প্রশ্নটা হয়তো একটু মানে গণ্ডগোলের আছে, যেটা বলতে চেয়েছে এখানে যে দন্ত কেশব খারভে বা ডি.কে. খারভে কিন্তু নারী শিক্ষার প্রসারটা বাড়িয়েছিলেন। কেন বাড়িয়েছিলেন? না, উনি কিন্তু একজন সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ হিসেবে খুব খ্যাতি অর্জন করেছিলেন এবং ভারতে তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য অনেক কাজ করেছিলেন। প্রথমে 1896 সালে হিংনে স্ত্রী শিক্ষা সংস্থা বলে একটি সংস্থা তিনি তৈরি করেন, তারপর একটি মহিলা শিক্ষা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে 1916 সালে, আমরা এর আগে একবার পড়েছিলাম এটা, 1916 সালে তিনি কিন্তু ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, ফার্স্ট উইমেন্স ইউনিভার্সিটি। ঠিক আছে, এই ধন্ত কেশব খারভে করেছিলেন এটা। নেক্সট প্রশ্ন দেখে নিই, নিচের কোনটি পটাশ অ্যালাম? পটাশ অ্যালামের ফর্মুলাটা জিজ্ঞেস করেছে, উত্তর হয়ে যাবে অপশন বি, K2SO4 Al2 SO4 3 আর 24 H2O। 24 অণু জল নিয়ে একটা অ্যালুমিনিয়াম সালফেট আর পটাশিয়াম সালফেটের একটা হাইড্রেটেড ডাবল লবণ, যেটা আর কি ডাবল সল্ট যেটাকে বলা হয়, সেটাই হলো পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? না, জল বিশুদ্ধীকরণে ব্যবহৃত হয় আমরা জানি, আর এছাড়া বেকিং পাউডার তৈরিতেও কিন্তু পটাশ অ্যালামের ব্যবহার আছে। নেক্সট প্রশ্ন, লবঙ্গ একটি ড্যাশ সূচক, রাসায়নিক, ঘ্রাণজ, সর্বজনীন, না রসাত্মক? উত্তর হবে অপশন বি, ঘ্রাণজ। নিচের কোন খেলাটি প্রাথমিকভাবে পুনা নামে পরিচিত ছিল? ব্যাডমিন্টন, বেসবল, ভলিবল, না খোখো? কোন খেলাটাকে প্রাথমিকভাবে প্রাইমারিলি পুনা নাম দেওয়া হয়েছিল? উত্তর হবে অপশন এ, ব্যাডমিন্টন। কারণ ব্রিটিশার্সরা যখন ভারতবর্ষে ছিলেন সেই শাসন আমলে পুনা শহরে খেলাটা ওনারা খেলতেন, আর এই খেলার সাথে সেই সময়কার মানে তৎকালীন যে ব্রিটিশ ব্যাটলডোর আর শাটলকক খেলা ছিল, সেই শাটলকক আর ব্যাটলডোর খেলার প্রচুর নিয়ম কিন্তু এই মানে মোটামুটি সমস্ত নিয়মাবলী কিন্তু এই পুনা খেলাটাতে মানে পালন করা হতো, ওই একই খেলার
মানে ওই ধারারই খেলা ছিল এটা। তো ব্যাডমিন্টন নামটা যখনও আসেনি তখনও কিন্তু এই খেলাটাকে পুনা নামেই ডাকা হতো। নেক্সট প্রশ্ন, যিনি গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন? ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার না পণ্ডিত জওয়াহরলাল নেহেরু? উত্তর হবে জওয়াহরলাল নেহেরু, অপশন ডি। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? পাটলিপুত্র, বৈশালী, লুম্বিনী, গয়া? একাধিকবার এই প্রশ্নটা করেছি, উত্তর হয়ে যাবে অপশন এ, পাটলিপুত্র। চোল মন্দিরের অধিকাংশই কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছিল? বিষ্ণু, শিব, ব্রহ্মা না দুর্গা? উত্তর হবে অপশন বি, শিব। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ট্রেনটি কবে চালু হয়? 1848, 1853, 1875 না 1880? আমরা জানি ভারতে প্রথম ট্রেন আসে 1853 সালে এবং এই বাষ্পচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রথম কোথায় যাত্রা শুরু করে নিজের? সেটা হলো মুম্বাই থেকে থানে। থানের যে বড়ি বন্দর আছে সেই বড়ি বন্দরে, মুম্বাই থেকে বড়ি বন্দর আসে এই প্রথম ট্রেনটি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কাকে ভারতীয় রেনেসাঁর জনক বলা হয়? অপশন এ হয়ে যাবে উত্তর রাজা রামমোহন রয়। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামেও পরিচিত? উত্তর হয়ে যাবে অপশন এ, খান আব্দুল গফ্ফর খান, যাকে আমরা ফ্রন্টিয়ার গান্ধী নামেও চিনি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাশ হওয়ার সময় নিচের মধ্যে কে ভারতের ভাইসরয় ছিলেন? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 যখন পাশ হয় সেই সময় ইন্ডিয়ান ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড মিন্টো না লর্ড কার্জন? উত্তর হয়ে যাবে অপশন ডি। আমরা জানি লর্ড কার্জন 1904 সালে, মানে সেই সময় তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করেন? খুব সহজ প্রশ্ন, উত্তর অপশন সি, বিষ্ণু শর্মা। 29 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্নানাগার কোথায় পাওয়া যায়? গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? গ্রেট বাথ পাওয়া যায় মহেঞ্জোদারো, তাই তো? অপশন বি হয়ে যাবে উত্তর। আর আজকের লাস্ট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1914, 1919, 1939 না 1945? উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1914। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে এবং চলে 1918 সাল অবধি। আর অস্ট্রিয়ার যে সেই সময়কার এয়ার প্রিজাম্পটিভ ছিলেন আর্চডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড, তার যে হত্যা করা হয় তাকে, এবং সেই কারণেই প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়। আজকের 30টা টপ 30 এমসিকিউ সিরিজের প্রথম ভিডিওয়ে আজকের 30টা প্রশ্ন শেষ হচ্ছে এখানেই। নেক্সট দিন আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমরা টপ 30 এমসিকিউ উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন প্র্যাকটিস করব। চেষ্টা করব যত বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করা যায়, ঠিক এক্স্যাক্টলি আমরা ফুড এসআই পরীক্ষার আগে যেরকম করেছিলাম। এছাড়াও আমি এটাও বলতে চাই আপনাদের যে প্লিজ আমাদের যে ডিটেইলড ফুল লেন্থ ক্লাসগুলো হচ্ছে, কাইন্ডলি আপনারা সেগুলো অ্যাটেন্ড করুন, আপনাদের যথেষ্ট হেল্প হবে। মানে একদম প্রথাগতভাবে যেভাবে কোচিং সেন্টারগুলোয় ক্লাস নেওয়া হয় সেভাবে কিন্তু করা হচ্ছে না। বেশ কিছু ইন্টারেস্টিং অ্যানিমেশনস দিয়ে, ফুটনোটস দিয়ে, এক্সারসাইজ দিয়ে প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য কিউরেট করা হচ্ছে এবং অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দি এক্সাম। আশা করি ক্লাসগুলো আপনাদের খুব কাজে লাগবে, ভালো লাগবে। প্লিজ আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আর কমিউনিটি সেকশনে কিন্তু আমাদের প্রত্যেক দিনই আমরা এমসিকিউ গোটা 10-12 করে হলেও রোজ প্র্যাকটিস করার চেষ্টা করি, তো আপনারা ওগুলোও একটু দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতন ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।